প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় এন্ডোমেট্রিওসিস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জান্নাত আরা ফেরদৌস 1972 সালের সেপ্টেম্বর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, এন্ডোমেট্রিওসিস বলতে আসলে কি বোঝায়? এন্ডোমেট্রিওসিস যদি আমি মেডিকেলের ভাষায় বলি তাহলে হচ্ছে যে জ্বরের মাঝখানে যে অংশ থাকে যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম, যেখানে আসলে বাচ্চাটা থাকে, যেখানে বাচ্চাটা ভ্রূণটা যেখানে আস্তে আস্তে বড় হয় সেই জায়গাটা, এবং মাসিকের সময় মেয়েদের যে অংশটা মাসিকে রক্ত হিসেবে চলে আসে সেইটাকে আসলে বলি এন্ডোমেট্রিয়াম। তো এটার জায়গা হচ্ছে জ্বরের মাঝখানে একদম মিডিলে সেন্টার অফ মানে জ্বরেতে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। যদি কোনো কারণে এই এন্ডোমেট্রিয়াম জ্বরের মাঝখান ছাড়া অন্য কোনো জায়গায় থাকে, যেমন জ্বরের বাইরে থাকতে পারে, ডিম্বাশয়ে থাকতে পারে, তারপরে হচ্ছে পেরিটোনাল ক্যাভিটি মানে পেটের ভিতরে থাকতে পারে, ইভেন এটা দেখা যায় লাংসেও থাকে, চোখেও যেতে পারে, তো সেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস এটি নিয়ে আসলে বাংলাদেশের জনগণ আগের চেয়ে কেমন বেশি সচেতন হয়েছে? অবশ্যই আগের চেয়ে বেশি সচেতন। আগে তো যেটা হতো যে পিরিয়ডের সময় মেয়েদের ব্যথা হবে, এটা খুব স্বাভাবিক। তো বলতো যে যখন একটা আমাদের ইয়াং একটা মেয়ে আসতো যার বয়স 14 বছর বা 13 বছর, তাকে বলতো যে আচ্ছা তুমি একটু বড় হলে, সাবালক হলে, আর একটু বড় হলে 28 বছরের বয়স হলে ঠিক হয়ে যাবে। তারপরে আবার দেখা যে 24-25 বছর বয়স একটা মেয়ে আসলে বিয়ে হলে ঠিক হয়ে যাবে। তো আমরা জানি প্রাইমারি ডিসমেনোরিয়া থাকে, একটা মাসিকের সময় ব্যথা থাকে, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে এই ব্যথাটা নিয়ে যখন ডাক্তারের কাছে যাচ্ছে, আগে তো এই ব্যথাটা নিয়ে ব্যথা হবে, ব্যথা হচ্ছে, তখন ভাবছে আচ্ছা বিয়ে হয়েছে ব্যথা তো কমে না, বাচ্চা হলো, হ্যাঁ বাচ্চা হলো তাও তো ব্যথা কমে না, তখনও তো ডাক্তারের কাছে যেত। কিন্তু এখন যেটা হয় যে ব্যথা হলে যেহেতু মানুষ সচেতন, বেসিক্যালি মানুষের অ্যাওয়ারনেস এখন অনেক বেশি, সুতরাং এবং সাথে আপনি যেটা হচ্ছে যে আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিও ভালো, দৌড়গোড়ায় মানুষের দৌড়গোড়ায় বলতে উপজেলা লেভেলে আছে, ইভেন ইউনিয়ন লেভেলেও আছে, কমিউনিটি লেভেলেও কিছু স্বাস্থ্যকেন্দ্র আছে, শুধু তার ডাক্তারের কাছে চলে যায়। তখন দেখা যায় যে সে তার হিস্ট্রি থেকে এবং আলট্রাসোনোগ্রাম দিয়ে আসলে এন্ডোমেট্রিওসিসটা খুব সহজে সেটা ডায়াগনোসিস করা যায়। তো এই জন্যই আসলে যাতে ভালোভাবে ডায়াগনোসিস করা যায়, এই জন্য এন্ডোমেট্রিওসিস একটা ডে তৈরি করা, বছরের ভিতরে একটা নির্দিষ্ট ডে, যেদিন এন্ডোমেট্রিওসিসের ডে হিসেবে পালন করে প্রত্যেকবার এটা নতুন নতুন স্লোগান দেওয়া হয়। তো সুতরাং অ্যাওয়ারনেস ভালো এবং ডায়াগনোসিস অবশ্যই আগের চেয়ে বেশি হচ্ছে। প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ দেখে চিকিৎসকের শরণাপন্ন হবেন? আসলে দেখা যায় যে যেটা মিনস্ট্রাল যে পেইনটা, সেটা ইউজুয়ালি নর্মাল যে পেইনটা হয় সেটা PIDর জন্য যে পেইন অথবা কনজেশনের জন্য যে পেইনটা হয় সেটা আসলে পিরিয়ড শুরু হওয়ার 2-1 দিন আগে বা 1 সপ্তাহ আগে শুরু হয়, যখন পিরিয়ডের ব্লিডিংটা শুরু হয় তখন সেটা কমে যায়, কমে যেয়ে তখন আর তার মানে ব্লিডিংটা শুরু হয় এবং পেইনটা কমে যায়। কিন্তু এন্ডোমেট্রিওসিস যেটা হয় তার পেইনটা শুরুই হয় হচ্ছে পিরিয়ড শুরু হওয়ার পরে, এবং এটা প্রোগ্রেসিভলি এটা বাড়তে থাকে। তার ডে 2তে ধরেন পেইন শুরু হলো, এই পেইনটা ডে 3তে আরও বেশি বাড়ে, ইভেন যখন এটা বেশ বড় সাইজ হয় অথবা মাল্টিপল জায়গায় তার এটা যদি থাকে ইমপ্ল্যান্ট থাকে, তখন দেখা যায় যে তার পিরিয়ড ভালো হয়ে গেছে কিন্তু তার পেইনটা কিন্তু চলতে আছে, এবং সামটাইমস দেখা যায় যে তার পেইন মানে পেইনলেস ডেই তার থাকে না। সুতরাং যে তার প্রোগ্রেসিভ ডিসমেনোরিয়া থাকবে, পেইন থাকবে। আবার অনেক সময় দেখা যায় যে যেটা বলছিলাম যে যদি কোনো কারণে ইনফেকশন বা কনজেশনের জন্য যে পেইনটা হয়, এন্ডোমেট্রিওসিসও সামটাইমস পিরিয়ডের আগে পেইন শুরু হয়, কিন্তু সেই পেইনটা কিন্তু পিরিয়ড শুরু হওয়ার পরে ভালো না হয় এটা আরও বাড়তে থাকে। সুতরাং এইটা একটা বড় একটা জিনিস। আর দেখা যায় যে এদের পিরিয়ডটা রেগুলার হয়, কারো কারো দেখা যায় যে তার পিরিয়ডের ব্লিডিংটা বলে আমার পিরিয়ডের ব্লিডিংটা খুব কম কম হয় এবং কালচে কালচে কফি কালারের হয়, এটাও একটা এন্ডোমেট্রিওসিসের জন্য একটা সিমটম। মেইনলি হচ্ছে পেইন, 2 নাম্বার হচ্ছে ব্লিডিংটা, এবং পিরিয়ডিক ব্লিডিংয়ের সাথে সাথে দেখা যায় ইন্টারমিনস্ট্রাল ব্লিডিং, তার মানে যে পিরিয়ডের মাঝে মাঝেও তার একটু একটু করে ব্লিডিং কালচে কালচে একটু করে, এইগুলো দেখে আসলে বোঝা যায় যে এটা, আর কনফার্ম করার জিনিসটা আসলে আলাদা আছে। নিশ্চয়ই। কি কারণে হচ্ছে এন্ডোমেট্রিওসিস?
এন্ডোমেট্রিওসিসের একটা হচ্ছে যে ডেভেলপমেন্টাল আমরা কিছু কারণ বলি, যেমন আমরা বলি যে যখন পিরিয়ড হয় তখন পিরিয়ডে যে ব্লিডিংটা এন্ডোমেট্রিয়াম থেকে শেডিং হয়ে ভ্যাজানা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সেটা কিছু বের হয়, কিছুটা হয় কি ইউট্রাসের মাঝখান দিয়ে যে দুটো টিউব থাকে এই টিউব দিয়ে বের হয়ে ওভারির উপরে পড়ে, অথবা এটা নিচে পেরিটোনাল ক্যাভিটিতে পড়ে, এটা একটা হতে পারে। আর আরেকটা হচ্ছে যে আপনার কোনো কারণে তার কোনো সার্জারি হলো, সেই সার্জারির মাধ্যমে নিডিলের যে মাথাটা আছে বা কোনো ইনস্ট্রুমেন্টের সাথে এটা লেগে যে সেটা অন্য জায়গায় যেতে পারে, যেমন সেটা আমাদের একটা সিজার হলো, সিজারের সময় কী করতে পারে, আমরা যে ইনস্ট্রুমেন্টটি ইউজ করি সেটা তো ইউট্রাসটা ধরার জন্য, জরায়ু ধরার জন্য ইউজ করছি, সেই একই ইনস্ট্রুমেন্ট দিয়ে পেরিটোনিয়াম ধরছি, আমরা রেকটাস ধরছি, অন্যান্য লেয়ারগুলো ধরি, তখন দেখা যায় যে সেটা যে আপনার অন্য জায়গায় ওই এন্ডোমেটাল টিস্যু একটুখানি কোথাও চলে গেল, তখন সেইখানে সে নতুন করে সে আবার রিজেনারেশন করে ওখানে সে তার একটুপিক টিস্যু তৈরি করে, এবং এখানে দেখা যায় যে তার ওই রকম পিরিয়ডের যখন হয় তখন এখানেও তার এই জায়গাটা পেইন হয়, কারণ ওই যে একটুপিক টিস্যু সেটা থেকেও তার ব্লিডিং হয়, ওখানে তার পেইন হয়, জায়গাটা একটু সোয়েলিং হয়। তো এইগুলো একটা কারণ। আর যেটা আছে জেনেটিক্যাল ডেভেলপমেন্টাল কিছু কারণ আছে, সেগুলো কিছু আমাদের মানে এগুলো আসলে চিন্তা করা হয় যে এভাবে হতে পারে, তা বাস্তবতা যেটা সেটা আমি যা ডিসক্রিপশন করছি এটা হচ্ছে বাস্তবতা, বাকিটা হচ্ছে আপনার বইয়ে যেগুলো লেখা আছে এইভাবে তার ডেভেলপমেন্টালি যখন সে একদম ভ্রূণ থেকে বড় হয় তখন কিছু তার কারণের জন্য হতে পারে। নিশ্চয়ই বয়সের সাথে আসলে এন্ডোমেট্রিওসিসের সম্পর্ক রয়েছে কিনা? অবশ্যই, কারণ এন্ডোমেট্রিওটিক টিস্যু বলতে এটা হচ্ছে মেইনলি এন্ডোমেট্রিয়াম বাড়েই হচ্ছে ডিউ টু দ্য ইস্ট্রোজেন। যখন ইস্ট্রোজেন বডিতে থাকে না, যে মেয়েটা পিউবার্টি হয় নাই, প্রি পিউবার্টি অ্যাডোলেসেন্ট হয়নি, তার তো আসলে এন্ডোমেট্রিওসিস হওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে তার তো ইস্ট্রোজেনই নাই। এরপর যখন রিপ্রোডাক্টিভ এইজে মেনলি এন্ডোমেট্রিওসিস হওয়ার চান্স বেশি, কারণ তখন তার ইস্ট্রোজেন থাকে এবং ইস্ট্রোজেনটা এই এন্ডোমেট্রিয়াল টিস্যুটাকে সে আরও বেশি প্রলিফারেট করে বাড়ায়। আর যখন মেনোপোজ হয়ে যায় বা প্রি মেনোপোজাল এজ, তখনও আর এন্ডোমেট্রিওসিসটা আর বাড়ে না, তখন সেটা রিগ্রেস করে, ছোট হয়ে যায়, কারণ তখন তার ইস্ট্রোজেনটা থাকে না। নিশ্চয়ই পারিবারিক ইতিহাস সেটির সাথে আসলে কোনো সম্পর্ক রয়েছে কিনা? বেসিক্যালি এন্ডোমেট্রিওসিসের যেটা পারিবারিক ইতিহাসে যে খুব একটা থাকে তা না, আমরা পারিবারিকভাবে আসলে এটা হয় না, এটা ডেভেলপমেন্টাল একটা কারণে হইতে পারে জন্মগতভাবে, আর বাকিটা হচ্ছে তার কোনো সার্জারি, তার হেমাটোজেনাস রুট দিয়ে যেতে পারে, এরকমভাবে তার এটা ছড়ায়, ইন্ডিভিজুয়ালাইজড, একদম ইন্ডিভিজুয়ালাইজড। চিকিৎসকের কাছে আসবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে তার এন্ডোমেট্রিওসিস হয়েছে? সে যে সিমটমটা নিয়ে আসে এটা একটা, আরেকটা হচ্ছে তার পিরিয়ডের সময় যদি আমরা তাকে কখনো যেটা ম্যারিড পার্সন থাকে, যদি আমরা পিভি করি তাহলে দেখা যায় যে তার এটা খুব তার পেইনফুল থাকে। সার্ভাইকেল আমরা একটা বলি এক্সাইটেশন টেস্ট, যেখানে হচ্ছে যখনই বাইমেনুয়াল এক্সামিনেশন করতে হয় তখন দেখা যায় সে পেশেন্ট খুব পেইন ফিল করে। আরেকটা হচ্ছে যদি কোনো কারণে আমরা একটা বলি স্কার এন্ডোমেট্রিওসিস, সেটা হচ্ছে যে যদি তার কোনো সিজার বা কোনো হিস্টেক্টমি বা কোনো সার্জারি হয়েছে, সেখানে যে সেলাইয়ের ওখানে যদি থাকে সেটাও দেখা যায় যে তার পিরিয়ডের সময় বড় হচ্ছে, পেইন হচ্ছে, সেটা আমরা চোখে দেখতে পারি, এটা একটা জিনিস। আর হচ্ছে আমরা মেনলি পারি কনফার্ম করতে হচ্ছে আলট্রাসোনোগ্রাম করে। এখন আলট্রাসোনোগ্রামে দেখা যায় যে যদি এটা এন্ডোমেট্রিওমা হয়, তার মানে কি যদি এটা অ্যাটলিস্ট 2 বা 3 সেন্টিমিটার হয় সেই ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু যদি এমন হয় যে এটা ছোট ছোট করে বিট আকারে, যেটাকে বলি আমরা ম্যাচ স্টিক যে থাকে তার যে হেডটা থাকে সেটা বার্ন ম্যাচ স্টিকের মতো পোড়া পোড়া ছোট ছোট থাকে, সেগুলো আসলে আলট্রাসোনোগ্রামে পাওয়া যায় না, সেটা আসলে তার সিমটম বা সাইন থেকে আমাদের বের করতে হয়। তবে এটাকে যদি আমি কনফার্ম করতে চাই তাহলে আমাকে করতে হবে হচ্ছে ল্যাপ্রোস্কোপি, ল্যাপ্রোস্কোপি করে আমরা কনফার্ম হতে পারবো, এবং পরে এটাকে আমি যখন হিস্টোপ্যাথোলজি করবো তখন এটা কনফার্ম হবে যে আসলে এটা এন্ডোমেট্রিওসিস কিনা। নিশ্চয়ই ল্যাপারোস্কোপির কথা বলছিলেন, সেটিতে আসলে রোগীরা একেবারে প্রাথমিক পর্যায়ে রাজি হয় কিনা? না, সহজে কি রাজি হয়, এটা মানে এটা আসলে একটা ইনভেসিভ প্রসিডিউর, একটা মানে যদি এটা ডায়াগনস্টিক, কিন্তু এই ডায়াগনস্টিকের জন্য পেশেন্ট আসলে সহজে রাজি হতে চায় না, সেই জন্য আমরা সিমটম এবং আলট্রাসোনোগ্রাম দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। আবার অনেকে দেখা যায় যে যখন যদি টিভিএস আলট্রাসোনোগ্রাম করা যায়, যেটা সেই আলট্রাসোনোগ্রাম যখন করে তখনও কিন্তু সে ফিল করে যে পেশেন্ট প্রচণ্ড পেইন ফিল করে, এবং তার ভিতরে যে অ্যাডহেশন থাকে সেটাও বোঝা যায়। তবে এর সাথে আবার পিআইডি যদি থাকে তাইলেও কিন্তু সিমটমটা একই রকম হয়, সুতরাং এটা কিন্তু একটু মানে আইডেন্টিক্যাল, সুতরাং এটা একটু কনফিউজিং হয়ে যায়। তবে সিমটম দেখেও কিন্তু অনেক সময় চিকিৎসা করলে কিন্তু পেশেন্ট ভালো থাকে। এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হলো, পরবর্তীতে কাউন্সিলিংটি আপনারা কিভাবে করে থাকেন? পেশেন্টকে অনেক সময় যেটা সিস্ট আকারে হয়, 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার, এটা আসলে ট্রিটমেন্টটা তো আসলে এটা এজ, তার প্যারাইটি সব কিছু মিলিয়ে একটা প্ল্যান করা হয়, এটা ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট। তো
তো এখানে কাউন্সিলিংটা এরকমই হয় যে অনেক সময় পেশেন্ট এসে বলে আমার একটা টিউমার আছে, সিস্ট আছে, অপারেশন করে দেন। সাধারণত সবাই আমাদের ভিতরে একটা ইয়ের মতো যে কোনো একটা টিউমার আছে আপনার শরীরে, তাহলে এটাকে অপারেশন করে ফেলতে হবে, টিউমার ফেলে দিলাম আমি বাস ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিসটা আসলে তার পিরিয়ডের যে ব্লিডিংটা সেটা দিয়ে তৈরি হচ্ছে, ব্লাড জমে জমে শিরা যেভাবে তৈরি হয় স্তরে স্তরে বছর বছর ধরে, এটা কিন্তু লাইক দ্যাট। তো সুতরাং যেহেতু আমি যদি তার এটা সার্জারি করে ফেলেও দিই, কারণ তার ইউট্রাসটা রয়ে গেছে, এন্ডোমেট্রিয়ামটা রয়ে গেছে, তাহলে আবার তার নতুন করে হবে। সুতরাং তাকে এটা যে কাউন্সেলিং করা আসলে খুব কঠিন, যে তোমাকে আমি অপারেশন করলে লাভ নাই, তোমার যতদিন মাসিক চলবে ততদিন তোমার এই টিউমার তোমার সাথে সাথে থাকবে। সুতরাং এটাকে কন্ট্রোল করতে হবে। যখন বাচ্চা নেবে তখন ট্রিটমেন্ট নিয়ে তুমি বাচ্চা নাও, অন্য সময় পেইন কিলার খেতে হবে, মানে একটু সিমটোমেটিক ট্রিটমেন্ট নিলে ভালো থাকে। অথবা আমি যদি পিরিয়ড বন্ধ করে রাখি তাহলে পিরিয়ডও হবে না, ব্লিডিংও হবে না, পেইনও হবে না, তুমি ভালো থাকবা। এইভাবে আসলে কাউন্সেলিং করতে হয়। তবে কাউন্সেলিং করা মানে খুব কঠিন। এমনও হয়েছে দু একটা পোর্শনে যে পেশেন্টের বাচ্চা নাই, কিন্তু আমরা একদম বাধ্য হয়ে যাই তাকে সার্জারি করতে, কারণ সে না করে সে শুনবেই না। তখন চিন্তা করি যাচ্ছে আমার কাছে না করুক, আরেকজনের কাছে করবে। যদি একটা অন্য মানে আমি একটা ল্যাপ্রোস্কোপি করলাম, হয়তো কেউ তাকে পেট কেটে একটা অপারেশন করলো, এই একটা মানে আনম্যারিড মেয়ে অথবা একটা নালি প্রেস বাচ্চাই হয়নি, নিউলি ম্যারিড একটা মেয়ে, তো মাঝে মাঝে হয়তো বাধ্য হয়ে আমরাও সামটাইমস করে দিতে। কিন্তু আসলে মানে যেটা বলে যে খুব যদি বড় সাইজ না হয়, যেটা অথবা তার ফার্টিলিটি প্রশ্নটা যদি না আসে, সেক্ষেত্রে আসলে আমরা সার্জারি সহজে করতে চাই না। সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? সেক্ষেত্রে যেটা রয়েছে, যেটা আমি বলছিলাম যে আসলে মাসিকটা বন্ধ করে রাখা একটা ব্যাপার। আর কিছু প্রোজেস্টেরন এখন বাজারে আছে যেগুলা কিনা লং টাইম দিলে দেখা যায় যে যেহেতু পিরিয়ডটা বন্ধ থাকে এবং এই তার যে প্রলিফারেশনটা বন্ধ থাকে, আলটিমেটলি তাকে রিগ্রেশন হয়, ছোট হয়ে যায়। তা ছোট যখন হয়ে যায় তখন আবার ধরেন আপনি তাকে 6 মাস তার পিরিয়ড হতে দিলেন, তারপরে যদি আবার একটা বড় হওয়া শুরু করে আবার আমরা ট্রিটমেন্ট দিলাম, আমরা এটা করতে পারি। কিন্তু কখনোই কিন্তু তাকে ছেড়ে যাবে না। এটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট আছে। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট ধরেন তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তার ফার্টিলিটি ইস্যু নাই, সেক্ষেত্রে আমরা তাকে সার্জারি ধরেন পেশেন্ট তার সে চাই তার পিরিয়ড হোক, সে চাই তার ইউট্রাসটা থাকুক এবং তার বয়স হয়তো বা 38 বা 40, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা সার্জারি করতে পারি। কিন্তু তার আবার হবার সম্ভাবনা তো রয়েই যায়। এবং সেক্ষেত্রে তো সে যদি মনে করে তার পিরিয়ডটা বন্ধ করে রাখলাম 6 মাস বা 9 মাস, তারপর সে আবার করলো, সেক্ষেত্রে আবার নতুন করে সিমটম হইতে একটু সময় লাগে। আর যদি এমন হয় পেশেন্ট চিন্তা করে যে না আমার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, আমি এই ঝামেলা দিয়ে অনেক দিন গিয়েছে আর যেতে চাই না, সেক্ষেত্রে টোটাল আসলে একদম ডেফিনেটিভ সার্জারি করতে হয়। এন্ডোমেট্রিওসিসের এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এন্ডোমেট্রিওসিস নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। এখনকার সময়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত ওজন। বলা হয়ে থাকে যে এখন সব রোগের মূল, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং এছাড়াও কোলেস্টেরল জাতীয় নানা ধরনের সমস্যার মূলে কিন্তু আমাদের অতিরিক্ত ওজন। কিন্তু এই অতিরিক্ত ওজন আমরা কিভাবে কমাবো? মূলত আমরা যখন আমাদের প্রতিদিনের চাহিদার থেকে বেশি প্রয়োজনীয় ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি, তখন আমাদের ওজনটা বেড়ে যায়। যদি আমাদের ক্যালোরি চাহিদা 1500 থাকে, আমরা যদি প্রতিদিন 2000 ক্যালোরি বা 2500 ক্যালোরি গ্রহণ করি, তখনই কিন্তু আমাদের ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে। সেক্ষেত্রে যদি আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেটাই খেয়ে থাকি না কেন, সব কিছুই যদি আমাদের ক্যালোরি বেড়ে যায়, তখন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করণীয়, অবশ্যই আমাদের ক্যালোরি চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। একজন মানুষের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রতিদিন ক্যালোরি, সেটা আমাদের 500 থেকে 700 পর্যন্ত ক্যালোরি রিডিউস করতে হবে, মানে ডেফিসিট রাখতে হবে। এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারের ক্যালোরি মেজারমেন্ট করে সব ধরনের খাবার কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে এমন কোনো খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব না যে খাবারটি খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা ফেস করতে পারি। যেমন অনেকেই আছেন ডায়েট করার শুরুতেই কিন্তু চিন্তা করেন কার্বোহাইড্রেট বন্ধ করে দিবেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষদের অবশ্যই ওজন কমে যাচ্ছে, কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন তার মেজাজ খিটখিটে হতে পারে, তার অতিরিক্ত শরীরে কিন্তু তার শক্তি যেটা সেটা কিন্তু কমে আসতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা এই ধরনের ডায়েটগুলো ছেড়ে দিবে, খুব দ্রুত তাদের ওজন ডাবল পর্যন্ত গেইন হতে পারে। তাই অবশ্যই ওজন কমাতে গেলে ক্যালোরি ডেফিসিট হচ্ছে মূল মন্ত্র। আপনাকে ক্যালোরি ঘাটতি করে সুষম খাদ্য উপাদানগুলো কিন্তু বেছে নিয়ে আপনার ডায়েটটাকে
মেনটেন করতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বা ডায়েট কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি, একটি পরিমিত খাদ্য তালিকা যেখানে ক্যালোরি ডেফিসিট থাকতে হবে সেই মানুষের এবং সেই সাথে সুষম খাদ্য উপাদান বিদ্যমান থাকতে হবে। তাহলে দেখা যাবে আমাদের ওজনটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। আর ছোট্ট একটি টিপস দিতে চাই, সেটি হচ্ছে সবজি এবং ফল এগুলোর ক্যালোরি কিন্তু অনেক বেশি কম থাকে, তাই আপনারা ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবজি এবং ফলের ব্যবহারটি বাড়িয়ে দিতে পারেন। তবে মিষ্টি ফল যেগুলো রয়েছে, আম, কাঁঠাল, কলা, খেজুর, এগুলো অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না। তাই সাইট্রাস ফ্রুটস অথবা আপনারা যদি যে কোনো ধরনের টক ফল রাখেন সেটা আপনার জন্য ভালো। এছাড়াও টক দই, বাদাম ইত্যাদি কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে থাকে। বিশেষ করে ওমেগা 3 কিন্তু আমাদের কোলেস্টেরল ব্যালেন্স করতে সাহায্য করে থাকে। তাই এই টিপসগুলো আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনারা যুক্ত করতে পারেন। এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে ফলো আপটি কিভাবে নিশ্চিত করা প্রয়োজন? আসলে এন্ডোমেট্রিওসিসের ফলো আপ তো অবশ্যই দরকার। যেরকম যে পেশেন্টটা আমাদের কাছে এন্ডোমেট্রিওটিক কোনো সিস্ট, যেটা সিস্ট নিয়ে আসে, তখন তাদেরকে আমরা ফলো আপ করতে, তাকে যে আমি ট্রিটমেন্ট দিলাম, তাকে যে আমি অ্যামোনিক করে রাখলাম, তাহলে আমি দেখতে চাই যে এটা ছোট হচ্ছে কিনা। যদি ছোট হয় সেই ক্ষেত্রে আমরা তাকে ট্রিটমেন্টটাকে আর একটু লম্বা সময় দিতে পারি, ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারি। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে ওই যে মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছি তাতে কিন্তু তার কোনোই লাভ হচ্ছে না, যেমন ছিল তেমনই আছে। আবার কারো ক্ষেত্রে দেখা যায় কাজই করছে, এটা আরও বাড়ছে। সেই ক্ষেত্রে হয়তো বা মেডিকেল ট্রিটমেন্ট আমাকে চেঞ্জ করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে পেশেন্টকে হয়তো বা 2 মাস বা 3 মাস পরে আমরা আবার ফলো আপে আসতে বলি। এমন না যে আমরা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে তাকে ফলো আপে আসতে বলছি, একটু সময় নিয়ে 2 মাসের নিচে আমরা আসলে আসতে বলি না। তাহলে আমাদের ফলো আপটা প্রপারলি করতে পারি আমরা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এন্ডোমেট্রিওসিস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। একটি শিশু সুস্থভাবে বড় হচ্ছে কিনা আমরা দুইটি দিক দেখি, গ্রোথ এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ। আমরা সবসময় মনে করি শিশুটি উচ্চতায় বাড়ছে কিনা, ওজনে বড় মোটা হচ্ছে কিনা, সেই কম খাচ্ছে কিনা, সেটা হচ্ছে শিশুর বৃদ্ধি। কিন্তু সেই অ্যাকর্ডিং টু তার এজ শিশুটি বিকাশ হচ্ছে কিনা, ডেভেলপমেন্টগুলো নর্মালি হচ্ছে কিনা, সেদিকে কিন্তু আমরা একদমই দৃষ্টি দিই না। বিকাশ জিনিসটা পুরোটাই কিন্তু ডিফারেন্ট এন্টিটি। গ্রোথ আলাদা জিনিস, বিকাশ আলাদা জিনিস। সো বিকাশ হচ্ছে ইংলিশ আমরা ডেভেলপমেন্ট বলি। এখানে আমরা কয়েকটা ধাপ দেখে থাকি, কয়েকটা ডোমেইনস বা কয়েকটা পয়েন্টসের আমরা দেখি যে শিশুটা সেই বয়স অনুযায়ী তার ক্রোনোলজিক্যাল এজের সঙ্গে তার মেন্টাল এজ, তার ডেভেলপমেন্টাল এজকে ম্যাচ করছে কিনা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।